নিরাপদ যখন শুরু করেছিলাম তখন তো আসলে এই কনসেপ্টটাই ছিল না বাংলাদেশের মানুষের কাছে। কারণ তারা মনে করতো যে সড়কে মৃত্যু এটা স্বাভাবিক এবং আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, কপালে লেখা আছে তাই দুর্ঘটনা ঘটে। এই ছিল কনসেপ্ট। সেই কনসেপ্টটা থেকে আমার আন্দোলনের ফলে মানুষ এখন বেরিয়ে আসছে। অন্তত এই কথাটা আর বলে না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো আর বাকি যেটি সেটি যে কিছু কাজ হয়নি তা না, কিছু কাজ হয়েছে। এবং আমাদের আরও ধারণা আসছে যে ইঞ্জিনিয়ারিং, সড়কের ইঞ্জিনিয়ারিং যদি প্রপারলি হয়, যদি সড়কের ব্যবস্থাপনা ঠিকমতো যদি হয়, যারা মালিক তাদের ব্যবস্থাপনা যদি ঠিকমতো হয়, চালকদেরকে যদি সত্যিকার অর্থেই প্রশিক্ষিত করা যায়, ইনস্টিটিউশনের মাধ্যমে যদি প্রশিক্ষিত করা যায়, প্রপারলি যদি তারা গাড়ি চালায়, এবং আমরা যারা পথচারী, আমরা যারা যাত্রী, তারা আমাদের যে ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, তারপরে আপনি মনে করেন যে আমরা যেখানে কাজ করি, গার্মেন্টস বলেন, ফ্যাক্টরি বলেন, কর্পোরেট বলেন, কিংবা এই যে আপনাদের এই যে সময় টেলিভিশনে যারা কাজ করেন, সকলের মধ্যেই যদি আমরা আইন মানার এবং এইটা নিয়ে যদি আমাদের কর্তৃপক্ষরা যদি কাজ করতেন, আমরা যে জায়গাগুলোর মধ্যে আছি সেই কর্তৃপক্ষরা যদি কাজ করতেন, তাহলে বোধহয় সড়কের মানে দায়িত্ব যারা আছে, যারা আইনকে প্রয়োগ করেন, তাদের জন্য কাজটা সুবিধা হতো, সহজ হতো, এবং আমার মনে হয় যে সড়কের মৃত্যু অনেকাংশে কমে আসতো। কিন্তু আমরা কথার কথা বলি, কিন্তু আসলে কার্যক্ষেত্রে সেগুলি করি না। কারণ হলো গিয়ে যে গত আপনার রমিউদ্দিন স্কুল এবং কলেজের যে দুর্ঘটনা ঘটেছিল, যে জাবালে নূর কোম্পানির বাসগুলো যে ঠিক একই পদ্ধতিতে আজকে সুপ্রভাতেরও কিন্তু একই কোম্পানির মাধ্যমে কিন্তু পারাপারি পাল্টাপাল্টি, এবং সেই সময় বলা হয়েছিল যে ডেলি বেসিসের চালক এটি বন্ধ করতে হবে, আনফিট গাড়ি বন্ধ করতে হবে, চালকের লাইসেন্স ঠিক আছে কিনা সেটি দেখে তাকে সড়কে গাড়ি বের করতে হবে। সেই কাজগুলো ওই অ্যাক্সিডেন্ট থেকে এই পর্যন্ত হয়নি বলে আবার রিপিটেশনটা আমরা আবার দেখতে পেলাম আর কি। আচ্ছা, প্রায় ইলিয়াস ভাই যেটা হচ্ছে যে পুরোপুরি একদম চলে যাচ্ছে যে না, এই ড্রাইভার বেপরোয়া চালাচ্ছে গাড়িটা, তার ফিটনেস নাই গাড়ি ঠিক মতো। যদি ড্রাইভার বেপরোয়া হয়, গাড়ির ফিটনেস যদি না থাকে, তাহলে দায় দায়িত্ব কার? দায় দায়িত্বটা আসলে এখানে যিনি, যেমন এই চালকের বয়স দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে বাস চালানোর মতো বয়সে কিন্তু তাই হয়নি। কারণ হলো গিয়ে যে প্রথম কথা হলো যে প্রফেশনাল যারা ড্রাইভার হবে তাদের বয়স হতে হবে 22 বছর প্রফেশনাল, এবং সে তখন হালকা গাড়ি চালাবে, তারপর 3 বছর পর মাঝারি গাড়ি চালাবে, তার 3 বছর পরে কিন্তু ভারী গাড়ি চালাবে। আপনি তার বয়স হিসাব করে দেখেন যে তার কিন্তু এই আপনার গণপরিবহন চালানোর কিন্তু বয়সই তার হয়নি। তো এই যে বিষয়টি, যে তাকে যে যারা লাইসেন্স দিল তারা দায়ী, এবং আমি বলবো যে যে মালিক তাকে গাড়িটি দিচ্ছে ইনি দায়ী, এবং আমি বলবো যে শ্রমিকদের যে সংগঠন তারাও তাদের কাজগুলো সেইভাবে করেনি। তো এই একটি বিষয় আছে। প্লাস আমরা যারা বাসগুলোতে চড়ি, আমাদের সময়ের এত তাড়াহুড়ো আমরা করি যে আমরা আসলে মানে কে চালাচ্ছে সেটার দিকে আমরা তাকাই না। এত তবু মনে করেন যে 17-18 বছর হয়তো হতে পারে, কিন্তু আপনি লেগুনাগুলোতে দেখেন যে ছোট ছোট বাচ্চারা পিছনে ঝুলে থাকতেছে, হেল্পারি করতেছে, এবং যে গাড়ি চালাচ্ছে সেও একই বয়সের, কিন্তু ওরাই গাড়ি চালাচ্ছে। এই কথাটা কেন আসছে না? সড়কের দায় দায়িত্ব যেটা যার জন্য মেইনটেনেন্সের এবং সুশৃঙ্খল ভাবে চালানোর দায়িত্ব পুলিশের, ট্রাফিক পুলিশের মেইনটেনেন্সের ট্রাফিকের কন্ট্রোল বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা থাকে, যে সড়কের যে ট্রাফিক ডিভিশনটা আছে তাদেরই কিন্তু দায়িত্ব গাড়িটা ঠিকমতো চলছে কিনা, গাড়ির লাইসেন্স আছে কিনা আছে, তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করে? আমার তো মনে হয় না। কারণ হলো গিয়ে যদি সঠিকভাবে দায়িত্ব পালন হতো, তাহলে কিন্তু এর আগের আন্দোলনের সময় আমাদের ছাত্ররা যে নিয়ম পদ্ধতি দেখিয়েছিল সেইখানে কিন্তু আমরা কিন্তু কোনো অনিয়ম কিন্তু আমরা দেখি নাই। কিন্তু সকলেই কিন্তু নিয়ম মানছিল, এবং সকলেই কিন্তু মানে একটা সভ্য হওয়ার এবং আইন মানার একটা প্রবণতা প্রত্যেকের মধ্যে কিন্তু জেগে উঠেছিল। কিন্তু যেই বাচ্চারা চলে যাওয়ার পর কিন্তু দেখা গেল যে আইন আসলে, এবং যে কথাটি বলেছেন যে পুলিশের কাছ থেকে আসলো 90% মানুষ আইন মানছে না। এই যে 90% মানুষ আইন মানছে না, কিন্তু আগে কিন্তু 90 না 100% মানুষ কিন্তু আইন মানছিল। তাহলে কেন মানছে না? এর জন্য যে ওই ছেলেরা চলে যাওয়ার সময় তারা যেটি দেখেছিল
পুলিশকেও ছাড় দেয় না, মন্ত্রীকেও ছাড় দেয় না, কাউকেই ছাড় দেয় না, এবং তারা কোনো প্রেশারের মধ্যে কিন্তু ছিল না। কিন্তু ওরা চলে যাওয়ার পর এই যারা সড়ক যারা মানে শৃঙ্খলা যারা ফেরাচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রেশার আছে, এবং তারা নিজেরও কিন্তু আইন মানছে না, কিন্তু তারা নিজেরাও কিন্তু হেলমেটটা ব্যবহার করছে না, তারা নিজেরাও কিন্তু উল্টা দিক দিয়ে কিন্তু চলাফেরা করছে। এই যে দ্বৈত ভূমিকা, আপনি বলবেন আমাকে তুমি আইন মানো, অথচ আমি যদি আইন না মানি আপনি তো বলবেন আপনি কে, আপনি নিজেই আইন মানেন না, অথচ আমাকে বলতেছেন আইন মানার জন্য। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে আমাদের আগে নিজের দিকে তাকাতে হবে, নিজের গলতটা কোথায় সেটা দেখতে হবে, এবং সেটা দূর করারও চেষ্টা করতে হবে। আরেকটি জিনিস আমি যেটি বলতে চাই যে 90% মানুষ আইন মানছে না, অথচ আমাদের এই ব্যবস্থা রেখে আমরা চলছি। তো মানুষ 90% কেন মানছে না কেন আইন? তাহলে গলতটা কোথায়? তাহলে কি যারা আইন মানানোর চেষ্টা করছে তাদের মধ্যে গলত, নাকি আইনের মধ্যে গলত? এটা তো খুঁজে বের করা দরকার এখন প্রাথমিকভাবে, এবং সেইটা খুঁজে যতক্ষণ পর্যন্ত বের করা না হবে এবং সেইটাকে যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রোগ সারবে না। অ্যাডভোকেট খাদাম হোসেন, জি, বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি বলেন যে প্রতিবার আঙুল তুলে দেওয়া হচ্ছে যে বাস মালিকরা যে ড্রাইভার নিয়োগ করছে তাদের ম্যাচুরিটি নিয়ে, তাদের যোগ্যতা নিয়ে, তাদের সক্ষমতা নিয়ে এবং তাদের বয়স নিয়ে প্রত্যেকটা মানুষ সন্দেহান। এক, 2 নাম্বার হচ্ছে যে তারা চুক্তি, কেউ বলছে চুক্তিভিত্তিতে চলছে, কেউ বেতনে চলছে, কোনটা যে ঠিক বোঝা যাচ্ছে না। আর যখন বাস মালিক এত একটা, মনে করেন 1 কোটি টাকার বাস বা 50 লাখ টাকা বা 70 লাখ টাকার একটা বাস কিভাবে এমন একজন লোককে দিয়ে দেওয়া হচ্ছে যে যে কোনো সময় তার এই সম্পদের তাকে শেষ করে দিতে পারে। মানে তার মানে কি আমি যদি বলি যে আপনার ওনার্সদের কারণে আজকে ড্রাইভাররা এই অবস্থায় আছে? এটা আপনি সম্পূর্ণ ভুল বললেন। কারণ কোনো অনার্সরাই, কোনো মালিকই চাবে না তার গাড়িটা কোনো একটা অযোগ্য ড্রাইভার চালে গাড়িটা নষ্ট করুক বা অ্যাক্সিডেন্ট করুক, দুর্ঘটনা করুক। কারণ যে আমরা যে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, আমাদের যেসব গাড়ি এগুলো সব দূরপাল্লার এবং খুব দামি গাড়ির খুব সুনাম আছে, কিছু তো সুনাম আছে যে ওই রুটে ওই গাড়ি চললে, ওই গাড়িতে চললে যে কোনো সময় আপনি খাদের মধ্যে পড়ে যেতে পারেন। না, এটা বাজে কথা। তো এগুলো কথা বলার জন্য বলতে হয়, বলেন, কিন্তু আসলে ধরেন দুর্ঘটনা যেগুলো, যেটা বললেন, আপনার যে আইনের সঠিক প্রয়োগ এবং সচেতনতাটাই হলো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দরকার। আপনার মহাসড়কে দুর্ঘটনা করাই যে ওনারাই করেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনা প্রবণ এলাকা লেখাই আছে, তাই বলে কি ড্রাইভার সেটা মানে যে দুর্ঘটনা প্রবণ এলাকা আমি এখানে একটু আসতে যাই? মানে না তো, ওটাও চলছে চলার মতন। গাড়ি যখন স্টিয়ারিং এ সে বসে তখন ওই গাড়িটার সে মালিক হয়ে যায়, ইচ্ছা মতো সিগারেট খাচ্ছে, মোবাইলে ফোনে কথা বলছে, এইটাকে কে তদারকি করবে? এটা তো একটা মালিক গিয়ে তো রোডের মধ্যে গিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের তদারকি আছে, আপনি পৃথিবীর অন্য দেশের তুলনা করেন, আপনি পাশের দেশে দেখেন। না, পাশের দেশে কোনো আমি জাপানে 29 বার গিয়েছি, সেখানকার রাস্তাঘাট সব গাড়ি চলাচল করেছি। তা এখন সেই সব দেশের মানুষের সভ্যতাটাও তো দেখতে হবে। আমাদের পাশের দেশে তো সভ্যতার সমানই। আমাদের দেশে আগে কলকাতায় ছিল এরকম, এখন হয়েছে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, আমরাও তো সেটার জন্য তো আমাদের এত প্রচেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে, আইন হচ্ছে যে ঠিক আছে এগুলোকে কিভাবে শক্ত হাতে আইন করে কি আপনি এটাকে হ্যাঁ অবশ্যই। আপনি শুনেন, সিঙ্গাপুরে এক সময় প্রচন্ড যানজট হতো, যানজট হতো, তখন আপনার প্রথমে ফাইনের পর চালু করলো, ফাইনও যখন কাজ হচ্ছে না মৃত্যুদণ্ড শুরু করলো। যখনই 2-4টা মৃত্যুদণ্ড দিল, এখন তো দেখ সিঙ্গাপুরের অবস্থা। এখন আপনার এই কথাতে আসি, আপনি বললেন মৃত্যুদণ্ড দিলে, আপনি এখানে একটা লোক সে ড্রাইভিং চালায়, সে সুস্থ না অসুস্থ মানুষ, সে গাড়ির মানুষ চালাই দিল, আপনারা মৃত্যুদণ্ড তো দূরের কথা 5 বছরের জেল দিতে রাজি না। না না, সেটা তো পরে। তাহলে কোন জায়গা? আপনি যে সিঙ্গাপুরের কথাটা বললেন, হ্যাঁ, এটা যদি আমাদের দেশে অ্যাপ্লাই হয় তাহলে তো কালকে থেকে আর কোনো গাড়ি চলবে না। কে বলছে চলবে না? চলবে না তো, চলছে না তো, চলছে না। আমি আমাদের যে দূরপাল্লা কোচ, যে আমাদের গাবতলী থেকে বাড়ি বেশিরভাগ গাড়িগুলো চলে, আমরা তো ঋতুগত এগুলো মনিটরিং করি, দেখি। বিষয়টা হচ্ছে যে আপনি যদি সচেতন করেন, আমাদের ওই প্রোগ্রামগুলোই নাই।
আমরা যে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বা ইউনিয়নগুলো বা সমিতিগুলো একটু মানে ড্রাইভারদের বা হেল্পারদের বা কন্ট্রাক্টরদেরকে একটু প্রশিক্ষণ দিবে বা সচেতন করার ব্যবস্থা নেবে, এই কর্মসূচিগুলো আমরা নেই না। জনগণের দোষ তাহলে না, এটা আমাদের সমিতিগুলোরই দোষ না, জনগণের। ও বাবা, আপনি অন্যদিকে আপনি কিন্তু এই কথা বলছেন, আপনি বলছেন যে আমরা শেখাচ্ছি না। কার দায়িত্ব শেখানো? না না, আমরাও অ্যাসোসিয়েশন ভিত্তিক আমাদেরও দায়িত্ব, আমরা তো করছি, কিছু না কিছু করছি না তা তো না, আমরা করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এখন বর্তমান যে পরিস্থিতি, আপনি ড্রাইভার পাবেন না, ড্রাইভার নাই, ড্রাইভাররা এখন এই পেশায় আসতে রাজি না। মায়েরা, বাবারা, গার্জেনরা বলছে না বাবা তুই আর গাড়ি চালাতে চাকরি করিস না, একটা পানের দোকান দিয়ে বস। ভালো ভালো ড্রাইভার পাওয়া খুব মুশকিল, পাওয়া যায় না। তাই বলে যে খারাপ ড্রাইভার দিয়ে আমি গাড়ি চালাবো তা না, কিন্তু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তাহলে এই পেশাটাকেও কেউ আর সম্মানজনক অবস্থায় দেখছে না। অনেক দেশে তো সম্মানজনক মনে করছে, আমি খালি পৃথিবীর মধ্যে আমি বলছি পাশের দেশটাকেও কিন্তু সম্মানজনক মনে করছে। আমি কেন বলছি, আপনি যেটা বলছেন না ভারতে অ্যাক্সিডেন্ট হয় না, হচ্ছে, আমি না, আপনি কিন্তু সেটা বলছেন না। আপনি বলছেন যেটা যে ওরা আর কেউ কাজ করতে মানে ড্রাইভার হতে চায় না। এখন ব্যাপারটা হলো এইটা আপনার একটা সামাজিক যে একটা অবক্ষয় হয়েছে বা যে অসচেতনমূলক বা একটা মানে অসুখ মানে সিস্টেমে যে গড়ে উঠছে, এটা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। এখন আপনার হচ্ছে না তা না, কেউ কম করছে না। পুলিশও যেমন ডিউটি করছে, ট্রাফিক পুলিশও ডিউটি করছে, কোনো ড্রাইভার চায় না যে আমি অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলি বা নিজের জীবনও বিপন্ন করি, কেউ চায় না। এবং একটা মালিকও চায় না তার গাড়িটা কোনো দুর্ঘটনা পড়ুক। তবে একটা জিনিস আমার কাছে সবচেয়ে অবাক লাগে, যেটা আমরাও বারবার বলি, ঢাকা শহরে যেটা ঢুকতার সময় আপনারা বললেন যে রোগাক্রান্ত যে গাড়িগুলো চলে, এটা পৃথিবীর কোনো দেশেই চলে না। কিন্তু এটা কেন? এটাকে তো মনে করেন পুলিশ বলেন, সরকার বলেন, এটাকে তো দূর করতে পারে। এটা একটু চেষ্টা করলেই এই গাড়িগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে পারে।